Equilibrium of a system of forces. System of forces, equilibrium, ভারসাম্য অবস্থা, system of forces, একগুচ্ছ বল। প্রথমে এই সাম্য অবস্থার হিসাবটা তোমরা জানো, তারপরে বইয়ের থেকে লাইনটা পড়ি, ভালো আছে। দুই বা ততোধিক বল, তাহলে মিনিমাম দুইটা বল লাগবে। কোনো বস্তুর উপর ক্রিয়া করবে এবং একে অপরকে নিষ্ক্রিয় করবে। আসলে একে অপরকে বললে দুইটা বল বুঝায়, সুতরাং একে অপরকে হতে হবে এমন কোনো কথা নেই, সবাই মিলিয়ে আর কি লব্ধি শূন্য হবে, এটা হলো আসল কথা। ফলাফল শূন্য হবে, লব্ধি মানে ফলাফল, রেজাল্ট, যেটা রেজাল্টেন্ট। ফলে কি হবে, বস্তুটি যে এখানে ছিল সেখানেই থাকবে, এটা হচ্ছে মূল কথা। মানে বল প্রয়োগের ফলে যদি স্থির বস্তুর কোন অবস্থানের কোনো পরিবর্তন না হয়, তাহলে তুমি সাম্য অবস্থা বলতে পারো। বাট তুমি যদি একটা বল প্রয়োগ করো, সেক্ষেত্রে আবার ওই যে তোমাদের কাজের বিভিন্ন সংজ্ঞা টঙ্গা আছে, সেসব বিষয় আছে। কিন্তু একাধিক বল প্রয়োগ করলে তখন যদি নিষ্ক্রিয় থাকে, এর ভিতর আরো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আছে, সেগুলো এইখানকার আলোচনার বিষয় না। আমরা এদিকে এই যেটুকু আছে এইটুকু নিয়েই থাকি। লব্ধির মান শূন্য, এটা কথা। কতগুলো বল, লব্ধির মান শূন্য। তো এটা ব্যবহার করব আমরা এর আগে যে কাজটি করেছিলাম। এই ছবিটা আমি আর রাখতে চাচ্ছি না। মনে করো যে এখানেই ধরো এই যে P1 একটা বল, P2 একটা বল, ওইটা আবার এখানে করছে ও লব্ধি, এটা লব্ধি বল না। P2 একটা বল, P3 একটা বল, এখানে হয়তো P4 আর একটা বল, এরকম যে বলগুলো থাকবে, এই বলগুলো লব্ধি মনে করো। এটা এটা হচ্ছে লব্ধি, ফলাফল। এখন আমরা জানি প্রত্যেকটা বলকে দুইটা অংশে আমরা বিভাজন করতে পারি লম্বাংশ উপপাদ্য অনুসারে, একটা এক্স অক্ষ ধরে আর একটা ওয়াই অক্ষ ধরে। এদিকে একটা থাকবে P1 cos আলফা 1 ধরো, P2 এর যে অংশটা P2 cos আলফা 2, ঠিক একইভাবে P3 cos আলফা 3, এরকম যতগুলো বল থাকবে এই অংশ বরাবর, এক্স অক্ষ বরাবর। এটা এটুকুর মানকে আমরা কতটা 0 ডিগ্রি হওয়া দরকার না? হ্যাঁ বলো। P1 cos 0 ডিগ্রি হওয়া উচিত না? ওটা আলফা 1 দিয়েছেন। এইটা যদি P1 হয়, এইটা যদি P1 হয়, এইটা যদি P1 এক্স অক্ষের উপর থাকে তাহলে ঠিক আছে, এটা আলফা 1, এটা P1। এর আগে আমরা একটা বলকে এক্স অক্ষ বরাবরই ধরে নিয়েছিলাম, সেটাও নিতে পারতাম। P1 কে আমি সোজা নিতে পারলে তাহলে হতো, বা তখন আলফা 1 0 হতো, কিছু যায় আসে না, কোনো সমস্যা না। যদি এক্স অক্ষ বরাবর বল থাকে তাহলে 0 হবে, না থাকলে 0 হবে না, এটা হলো কথা। মোট কথা হলো এক্স অক্ষ বরাবর যে অংশগুলো হবে তাদের যোগফলকে আমি এক্স বলছি। আর ঠিক একইভাবে এখানে যদি সাইন হয়, এই সাইন এগুলোর যোগফলকে আমি ওয়াই বলছি, এটা। এখন যদি দেখা যায় এর যোগফল শূন্য, এর যোগফলও শূন্য, তাহলে লব্ধি আর যেটা, বা আর স্কোয়ার, আসলে এটা হচ্ছে এক্স কস থিটা। এই আর বল যদি থিটা কোণ তৈরি করে, তাহলে এটা হবে আসলে এক্স কস থিটা, আর এটা হবে ওয়াই সাইন থিটা। এখন আর স্কোয়ারটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তার মানে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন লব্ধি যদি শূন্য হয়, তাহলে এক্স এর মানও শূন্য হবে, ওয়াই এর মানও শূন্য হবে। কারণ দুটি বর্গের সমষ্টি শূন্য হলে তারা প্রত্যেককে আলাদাভাবে শূন্য হবে, তাই না? দুটি বর্গের সমষ্টি শূন্য হলে তারা প্রত্যেকে আলাদাভাবে শূন্য হবে। ঐশী, এটা কখন হবে না? দুটি বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকে আলাদাভাবে শূন্য নাও হতে পারে। এটা কখন হতে পারে, মানে নাও হতে পারে কখন?
বুঝলাম না, এটা তো আলাদাভাবে শূন্য হতেই হবে, না হলে তো শূন্য হবে না। ও আচ্ছা আচ্ছা, না তাও তো বর্গ করলে তো মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, এটা তো আর তোমার উত্তর আমি বুঝতে জানি না পারিনি। আমি স্যার। বলেছি যে কখন এরা শূন্য নাও হতে পারে, কিন্তু লব্ধি শূন্য। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু শূন্য, বাট এক্স ওয়াই শূন্য না। এরকম তো হয় না, কারণ এইরকম হয় না। আর কেউ এ বিষয়ে উত্তর দিতে চাও? এ বিষয়ে আর কারো স্যার কোনো এক্স মন্তব্য আর আছে? ওয়াই এর দিক যদি ভিন্ন থাকে তাহলে তো হ্যাঁ, এটা আষাঢ় দিয়ে মেরে ফেলবো, বুঝতে পারছো? আজে বাজে কথা বললে। এই কেউ বলতে পারবে না? এরপরে বলবো স্যার আপনি ওইটা বলছেন, তা কি করে বুঝবো? স্যার থিটা এর মানের উপর কিছু ডিপেন্ড মাথা করবে? মাথা মোটা সব। কেউ বলতে পারবে না? স্যার এক্স ওয়াই মানের উপর ডিপেন্ড করবে? কি নাকি কয়? এক্স এর মানের কথাই তো বলছি। এক্স এর মান কখন শূন্য হবে না সেটা জিজ্ঞেস করছি। এক্স এর মানের উপর ডিপেন্ড করবে, এটার মানেটা কি? স্যার সমকোণে ক্রিয়া করবে, তারপরে হচ্ছে ওর সত্যি পিটানো দরকার। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত? কত হবে? ওয়ান ওয়ান হবে। তার বাড়িতে কেউ আসে আজকে? জিরো হবে। অন হবে নাকি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আই কি দেখা যাচ্ছে না? জি স্যার জিরো হবে, ও দেখা এটা যাচ্ছে। আই, আমি ভাবছি জিরো। জিরো? না আই লেখা, আই তোমার লেখাটা আসলে বুঝতে কি পারিনি তাই। দরকার এখন তো আমি বুঝতেছি, তোমার এখানে একটা বড় একটা লাল ফোঁটা দরকার, সিঁদুর টিঁদুর হলেও হয়, তাহলে দেখতে পারবো। বুঝতে পেরেছো প্রাপ্তি কি বললাম? প্রাপ্তি, জি স্যার। বুঝেছো তো কথা? জি স্যার, জি স্যার। আচ্ছা, না বুঝানো না, আমি কি বলেছি আমার সেন্টেন্স বুঝেছো? জি স্যার বুঝেছি। আচ্ছা, বুঝলে ভালো, বাড়িতে বলো। যাই হোক, এখন ঘটনা হচ্ছে যখন কাল্পনিক হয় তখন এটা জিরো নাও হতে পারে, কিন্তু বাস্তবের জন্য এটা জিরো। আমরা বাস্তব নিয়ে কথা বলছি, সুতরাং কাল্পনিক না। কাল্পনিকের চ্যাপ্টার পড়ার পরে কারো মাথায় ঢুকলো না যে এটা শুধুমাত্র বাস্তব সংখ্যার জন্য সত্য? স্যার আসলে এই ত্রিকোণমিতিতে কাল্পনিক সংখ্যা করি নাই তো, এই জন্য মাথায় ভাবি নাই। তো এটা আমরা দেখলাম। তাহলে এটা বোঝা গেছে যে লব্ধির জন্য আর এর মান শূন্য হবে, কিন্তু সেক্ষেত্রে এক্স এর মানও শূন্য হতে হবে এবং ওয়াই এর মানও শূন্য হতে হবে। এবার আবারও ত্রিভুজের সূত্র। এখন এই যে ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র হচ্ছে সাম্যাবস্থায় বলের ত্রিভুজ সূত্র। মূল যে সমস্যা হচ্ছে, প্রথম অধ্যায় পড়ে যে সমস্যা হয়নি, পরবর্তী অধ্যায়গুলো পড়ার পরে কিছু সমস্যা তৈরি হবে। সেই সমস্যাগুলো আমি একটু বলে নিই, এই কথাটা ভালো করে মনে রাখবা যে একটার সাথে আরেকটার পার্থক্য করতে শেখা। একই জিনিস থাকবে, যেমন এখনই শুরু হচ্ছে ত্রিভুজ সূত্র, তাহলে আগের ত্রিভুজ সূত্র আর এই ত্রিভুজ সূত্রের ভেরিয়েশনটা কি? আগে ছিল শুধুমাত্র বলের ত্রিভুজ সূত্র, আর এখানে আছে সাম্য অবস্থায় বলের ত্রিভুজ সূত্র। তাহলে বলের ত্রিভুজ সূত্র যেটা ছিল সেটার একটু মডিফিকেশন হবে, যে সাম্য অবস্থার ক্ষেত্রে বলের ত্রিভুজ সূত্রটা কি হবে। আগে ছিল একটা ত্রিভুজের দুটি বাহু বরাবর একই ক্রমে যদি দুটি বল ক্রিয়া করে, তাহলে লব্ধি বলটা ওই ত্রিভুজের তৃতীয় বাহু বরাবর বিপরীত ক্রমে ক্রিয়া করবে। এখন বলছে তা না, এখন বলছে যে এদিকে একটা বল ক্রিয়া করবে, এদিকে একটা বল ক্রিয়া করবে, এদিকে একটা বল ক্রিয়া করবে, করে যদি
এরকম সূচিত করা যায় ত্রিভুজের বাহু বরাবর তিনটা বল একই ক্রমে, তাহলে এরা সাম্যাবস্থায় থাকবে। ভালো করে খেয়াল করো যে তিনটা বল যদি একই ক্রমে নির্দেশ করা যায় তাহলে এরা সাম্যাবস্থায় থাকবে। কথা কি বুঝতে পেরেছো? তাহলে আগেরটার সাথে এটার পার্থক্য কি? আগে বলছিল এদিকে একটা বল যদি থাকে, এদিকে একটা বল যদি থাকে, তাহলে লব্ধি বলটা ফলাফল এদিকে যাবে। ফলাফলটা এ বি, বিসি সিএ, অর্থাৎ বিসি প্লাস সিএ ইকুয়াল টু বিএ। এটা ছিল একটা বল তাহলে লব্ধি এটা। এখন তাহলে বলছে পার্থক্য হচ্ছে প্রথমটাই ছিল বিপরীত ক্রমে আর এটা হচ্ছে একই ক্রমে। আর কিছু ঠিক আছে, এটুকু পর্যন্ত ঠিক আছে, আর কিন্তু আরো এটাতে কথা। হচ্ছে বলগুলি সাম্যাবস্থায় থাকবে, মানে লব্ধি বল শূন্য হবে, আর আগেরটাতে তো হচ্ছে লব্ধি বল ছিল। লব্ধি বল ছিল, জাস্ট কিছুই পার্থক্য না। আবার একভাবে ধরলে আসলে পার্থক্যটা কিছু না, আর একভাবে ধরলে আসলে একেবারে 180 ডিগ্রি ডিফারেন্স। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে একটা বল তখন এদিকে ক্রিয়া করছিল, এখন সেই বলটাই শুধু দিক চেঞ্জ হয়ে গিয়েছে, এদিকে ক্রিয়া করছে। একই বল আগেরটা এদিকে ক্রিয়া করছিল, সেটা লব্ধি ছিল, এদিকে ক্রিয়া করছে, তার মানে যে লব্ধিটা হওয়ার কথা ছিল সেই লব্ধিটাকে এ নিউট্রালাইজ করে ফেলছে, সেই লব্ধির মানটাকে ও রিমুভ করে দিচ্ছে, ফলে লব্ধি শূন্য হচ্ছে এবং এরা সাম্যাবস্থায় আছে। আর যদি আকৃতিগত প্রকৃতিগত পার্থক্য বলো, তাহলে প্রথম দুই বাহু বরাবর একই ক্রমে ছিল, এখানে তৃতীয় বাহু বরাবর ছিল তোমার হচ্ছে বিপরীত ক্রমে। কিন্তু এই ক্ষেত্রে সাম্যাবস্থার ক্ষেত্রে তোমার এটা হবে তোমার একই ক্রমে, তিনটা বাহুই একই ক্রমে, এখানে তৃতীয় বাহু ছিল বিপরীত ক্রমে। সুতরাং বলের ত্রিভুজ সূত্র যখন ব্যবহার করতে হবে এই দিকটা খেয়াল রাখতে হবে। প্রশ্ন যখন থাকবে এই জাতীয় বা থিওরি যখন থাকবে, বলের ত্রিভুজ সূত্র যদি লিখতে বলে, সেই ক্ষেত্রে তুমি যেন একটা আসলে আরেকটা লিখে না দাও। এই ছোট ছোট যে পার্থক্যগুলো, এগুলোই সমস্যা। সমস্যাটা হলো ওই যে 7টা প্রাইভেট পড়ো, 5টা প্রাইভেট পড়ো, এর 2-3টা এমনিই পড়ো, নেশা হয়ে গেছে। বুঝতে পারছো? বিভিন্ন ধরনের নেশা হয় না মানুষের, এই বিড়ি খাওয়া নেশা, পান খাওয়া নেশা, আরো বিভিন্ন ধরনের ছেঁকা খাওয়া নেশা, বিভিন্ন নেশা হয় মানুষের। তো এই নেশাগুলোর মতো এই প্রাইভেট পড়াও একটা নেশা। তোমাদের একটু বকাঝকা করা যেমন আমার নেশা, এরকম নেশা আর কি। তো এই নেশাগুলো আসলে থাকে, অধিকাংশই দেখবে কাজে লাগে না, ওটা তুমি পড়লেই পারো, কিন্তু নিজের পড়তে ইচ্ছা করে না। পড়তে ইচ্ছা করে না বলে শেখাটা হয় না। আর প্রাইভেট পড়লে যে হয়, আজকে যেমন যারা নেই, তাই না, তারা দেখবে ও সাম্যাবস্থা বলে ত্রিভুজ সূত্র আসছে পরীক্ষার হলে, তো সুতরাং মনের মাধুরী দিয়ে লিখে, আমি তো জানি যেহেতু স্যার প্রথমটা মুখস্থ করাইছিল সুতরাং ওইটা লিখে দিবে। কিন্তু স্যার যে পরেরটার এই পার্থক্য বলেছিল এটা তো আর করেনি, তখন একদিন বলবে আরে স্যার তো এটা পড়াইছিল না, ওইটা পড়াইছিল। যাই হোক, এটা আমি বলে কথা না, যে কোনো জায়গায় এটা হতে পারে। পার্থক্য বোঝা গিয়েছে? জি স্যার। তুমি যদি রিয়েলাইজ করতে পারো তাহলে সমস্যা না, কারণ একই কথা আমি তো বুঝতেই পারছি। তৃতীয় বাহু যদি বিপরীত ক্রমে লব্ধি হয় আর এখানে সাম্যাবস্থা বলছে, তাহলে ওইটা উল্টাই দিলেই তো হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা ত্রিভুজ সূত্র, এখানে পদ্ধতি টদ্ধতি কিছু নাই, প্রমাণ টমান কিছু নাই, ভেক্টরের কাজ এগুলো তোমরা বোঝো, এখানে নিয়ে সমস্যা নাই। বলে ত্রিভুজ সূত্রের বিপরীত উপপাদ্য, উল্টা কথা, জাস্ট উল্টা করে বললে হলো যে লব্ধি যদি শূন্য হয় তাহলে তিনটা বল একটা ত্রিভুজের একই ক্রমে ক্রিয়া করবে। আগে ছিল যদি একই ক্রমে ক্রিয়া করে তাহলে এরা লব্ধি শূন্য বা সাম্য অবস্থায় থাকবে। আর এখানে হচ্ছে সাম্য অবস্থায় থাকলে বা লব্ধি শূন্য হলে ত্রিভুজের তিনটি বাহু বরাবর বলগুলো একই ক্রমে ক্রিয়া করবে। এই, সুতরাং তুমি যদি মূল ত্রিভুজ সূত্র পারো, সেখান থেকে একটা কথা উল্টাই দিলে তোমার বিপরীত উপপাদ্যটা সরাসরি হয়ে যাবে। আমার মনে হয় না যে এখানে পড়ানোর কিছু আছে। আচ্ছা, আর এরা সাম্য অবস্থায় থাকলে কি হয়
সেইটার জন্য আমরা উদাহরণ দুই নম্বর উদাহরণটা একটু দেখব, যে পি কিউ আর এটা ক্রিয়ারেখা এবিসি ত্রিভুজের বিসিসিএ এবি বাহু বরাবর সুস্থিত তিনটি বলের। বাহু তিনটির দৈর্ঘ্য 30, 40, 50 সেন্টিমিটার। পি ও কিউ বলের সমষ্টি 42 গ্রাম ওজন। গ্রাম ওজন নিশ্চয়ই আমার চেয়ে তোমরা ভালো জানো। কেউ কি একটু বলবা গ্রাম ওজনটা কি, একদম সহজ করে? স্যার ওই যে জি এর মনে মান করো যেটা আমি ক্লাস 9.8 দিয়ে গুণ 9-এ করলে। উঠছি, ওইসব কথা না, আমি ক্লাস 9-এ কেবল উঠছি, আমি জানতে চাচ্ছি 9.8 দিয়ে গুণ করলে গ্রাম ওজন থেকে ওজনে চলে যায়, সেটা কথা না, আমি জানতে চাচ্ছি বিষয়টা কি। তাহলে হচ্ছে 4 গ্রাম ভরের কোন বস্তু ভূপৃষ্ঠের উপর যে বল ক্রিয়া করে মানে অভিকর্ষ ওরে বল দ্বারা বাবারে, যে বল একটু ক্রিয়া সোজা করে। করে বল রে, একটু সোজা করে বল, একটু সহজ করে বলো কেউ একজন, এই গ্রাম ওজনটা কি? কে, কারো কোনো বাক্যি নেই? হুম, কেউ কিছু বলো, চেষ্টা তো করো অন্তত। বারবার বলছি, তুমি যদি বলার চেষ্টা না করো তাহলে কোনোদিনও বলতে পারবে না, আর বলার চেষ্টা করলে আজকে ভুল হবে, কালকে ভুল হবে, তারপরে বলতে পারবে একদিন। বলার চেষ্টা না করলে কোনোদিনই বলতে পারবে না, নিশ্চিন্ত থাকো। যারা এই যে কথা বলো না তাদের জন্য বলছি। স্যার আমি তো বলতেই গেলাম। তুমি বলতে গেলে কিন্তু তোমার বলাতে আমি সন্তুষ্ট না। হায় হায়। স্যার এই যে 42 ভর গ্রামের বস্তু ভূপৃষ্ঠের উপর যে বল ক্রিয়া করে সেটা হচ্ছে অত গ্রাম ওজন। 42 কি বললে, আরেকবার বলো। স্যার এখানে 42 হচ্ছে 42 গ্রাম ওজন বলতে বোঝায় যে 42 গ্রাম ভরের কোনো বস্তু ভূপৃষ্ঠের উপর যে বল ক্রিয়া করে। ঠিকই তো আছে, কথা তো তোমার ভুল না, আমি সেটা বলছি না, আমি বলছি যে এটা এমন ভাবে বলা যেন একজন সাধারণ মানুষ বুঝতে পারে। তাহলে 42 গ্রাম ভর বা 100 গ্রাম ভর যাই হোক না কেন, তার মানে একটা বস্তুর ভর আছে, যে কোনো বস্তু 42 গ্রাম তো বলে কোনো কথা না, যে কোনো একটা বস্তুর ভর আছে, এটা যদি পৃথিবীর পৃষ্ঠে থাকে স্ট্যান্ডার্ড যে জি এর মান, তাহলে অন্য কোনো বল ক্রিয়া না করলে, যদি এর উপর শুধুমাত্র জি ক্রিয়া করে, অর্থাৎ পৃথিবী যে বলে টানে শুধু যদি সেইটুকু ক্রিয়া করে, তাহলে ওই ভর, যে কোনো বস্তু যেটুকু বল তৈরি হয় শুধু সেইটুকু, আর কিছু না। কথাটা কি তাই না? অন্য কোনো বল যদি ক্রিয়া না করে, আমরা যখন বলে দিই একটা বলের মান, তখন বুঝাই যে ওর মানটা শুধু ওইটুকুই। আর যখন গ্রাম ওজন বলি, তখন আসলে আমরা বলি যে পৃথিবী দ্বারা আকর্ষণের ফলে যে বলটুকু তৈরি হয় ওই বস্তুর উপর। বিষয়টা কি তাই? ভুল বললে বলো, আমি তো আর ফিজিক্স এরকম জানি না। না স্যার ঠিকই হয়েছে। ঠিকই হয়েছে, যাক থ্যাংক ইউ, একটা পেরেছি অন্তত। আর তোমরা এতদিনে জানো তোমাদের অনেক কথা বলি, সেগুলো আসলে সিরিয়াসলি বলি না, এমনি বলি আর কি, মজা করে বলি, কখনো একটু হার্ট করার জন্য বলি, কখনো আউটপুট পাওয়ার জন্য বলি। যাই হোক, এক্ষেত্রে আমাদের পি আর কিউ এর যোগফল দেয়া আছে 42 গ্রাম ওজন আর কি, যেটা হয়। এখন আমাদের পি কিউ আর এই মানগুলো বের করতে হবে। আবার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে বাহুর দৈর্ঘ্যের সাথে বলগুলো আসলে সমানুপাতিক হবে। শুধুমাত্র এই কথাটা বোঝানোর জন্য এটা বললাম, তার ভিতর গ্রাম ওজনের কথাটা আসলো। তাহলে বিষয়টা, মূল বিষয় যেটি হলো সেটি হলো যে তোমার বাহুগুলোর দৈর্ঘ্য আছে, বল আছে। এই বল সঠিক আমরা জানি না, কিন্তু পি আর কিউ এর যোগফল আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে 42। তাহলে এটা সমানুপাতিক হবে। সমানুপাতিক হলে পি বাই
তার দৈর্ঘ্য কিউ বাই দৈর্ঘ্য আর বাই দৈর্ঘ্য, এটার থেকে আমরা সহজে এটা বের করতে পারি। এখানে আরেকটা বিষয় আছে, এটা আগে অনেক আগে ক্লাসে না কোথায় বলেছিলাম মনে নেই, মানে অনলাইন ক্লাসে অথবা ইয়েতে, মানে এইটা কি করে লেখা যায় কেউ বলতে পারো? এইটা কি করে হলো? তানহা বলো তো কি করে হলো? স্যার এখানে পি আর কিউ বলে লব্ধি আর উপরে, আর নিচে পাস, বুঝতে ওইটাই পেরেছি। দেখছিলাম আর স্যার। কেউ? আর কেউ? এখানে হচ্ছে যে প্রথম আর দ্বিতীয় অনুপাত নিল, প্রথমে p/30 আর q/4। যোগ করে কি করে লিখতে? আমরা এরকম কখনো লিখেছি না। ঐশী, স্যার বুঝতে পারছি না। বুঝতে পারছো? মামুন আছে নাকি? জি স্যার আছে। কথা বলো না কেন? কি বলবো স্যার? কি বলবা? তানিম, একটু ছোট জিনিস না বুঝলে কি করে হবে? এটা তো 6-7 এর বইয়ে থাকবে, একজন ছোট ভাই বোন জিজ্ঞাসা করবে, তখন তুমি কি করবা? আজকে এগুলোই পড়াই, মূল বলবিদ্যা লাগবে না। স্যার এটা কি হচ্ছে শুধু ওই যে r/5 এর মান নিয়েছে? কারণ আর হচ্ছে লব্ধি সমান r সমান ইকুয়াল টু p/3 ইকুয়াল টু q/4, এইটা দ্বারা কি বোঝায় একটু বলতে পারো? স্যার বাহুর দৈর্ঘ্য, দুইটা বাহুর দৈর্ঘ্য না, অনুপাত। বলবিদ্যা ভুলে যাও। তুমি মনে করো 7-8 পড়ো, 9 পড়ো, আমি বলছি p/3 ইকুয়াল টু q/4, অনুপাত তো ওটা 6 আছে, এই যে দুটো দ্বারা কি বোঝায়? p/3 ইকুয়াল টু q/4। p আর q এর অনুপাত, মানে পি আর কিউ এর অনুপাত অনুপাত মানে তো 3 ভাগফল, ওটা আমি লিখে দিয়েছি, এটা বলার দরকার আছে? এটা বাদে বলো। স্যার পি বাহুকে 3 দ্বারা ভাগ করলে যেটা হয়, কিউ বাহুকে 4 দ্বারা ভাগ করলে যেটা হয়, সেটা সমান দুইটা। p কে 3 দ্বারা ভাগ করলে যেটা হয়, বাহু এখানে বাহু, অন্য জায়গায় অন্য কোনো মান, মানে p এর মানকে 3 দিয়ে ভাগ করলে যা হয়, q এর মানকে 4 দিয়ে ভাগ করলে তাই হয়। যেমন ধরো আমি বলি p এর মান ধরো 12, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4। তাহলে q এর মান কত হওয়া উচিত? q এর মান এমন হওয়া উচিত যাকে 4 দিয়ে ভাগ করলে, 16। তাহলে 16। তাই তো? তাহলে এই অনুপাতটা যদি কে থাকে, এই অনুপাতটা যদি কে হয়, সমান মানে এরা হচ্ছে কে, তার মানে এটা হচ্ছে পি এর মান হচ্ছে কে গুণিতক, তাহলে এটা হয়তো এম কে। কিউ এর মানটাও হয়তো এরকম একটা গুণিতক, এটা হয়তো এন কে, এই যে এটা। তাহলে এইটা যখন তুমি যোগ করো তখন হচ্ছে এম প্লাস এন ইন্টু কে, আর নিচে হয় 7। আরো যদি সোজা করে বলি যে 12 আর 16 যদি তুমি যোগ করো তাহলে কত হয়? 28 হয়। নিচে 4 আর 3 যদি যোগ করো 7 হয়। এই 7 আর 28 ভাগ করলে কত হয়? 4 হয়। অনুপাতের ধর্ম, এটা হচ্ছে অনুপাতের ধর্ম, যে দুইটা সমানুপাতিক রাশি যদি থাকে তাহলে একটার লব বা হর এবং অন্যটার লব বা হর, এগুলোর
যোগফল বিয়োগফল নির্দিষ্ট গুণিতক এদের সবসময় সমানুপাতিক হয়, এর ফলাফল সবসময় একই হয়, ওই কে এর মানে সমান। দেখো যোগ করলেও হয়, বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে এই দুটো এইটার থেকে এইটা বা ওইটা থেকে যেভাবেই বিয়োগ করো না কেন কত হয়, 12 থেকে 16 বিয়োগ করলে -4, 3 থেকে 4 বিয়োগ করলে -1, তাও 4 হয়। এটা হচ্ছে অনুপাতের ধর্ম, অনুপাতের ধর্ম থেকে লিখেছে। আমি জানি যে জিনিসটা খুবই সোজা, কিন্তু এটার উত্তর দেওয়া অতটা সোজা না, কারণ এটা অনেকেই খেয়াল রাখে না, মনে রাখে না, এই জন্য এটা নিয়ে এত কথা বললাম। এখন কি ক্লিয়ার হয়েছে কথা? অনুপাতের ধর্ম, কারণ জি স্যার। সমানুপাতিক রাশি ও যোগ করলে একই জিনিস যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে, সুতরাং ভাগফল তো আর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো মূল কথা। আমরা চলে যাই বলের লম্ব ত্রিভুজ সূত্র। বলের লম্ব ত্রিভুজ সূত্র, বলের মান একই ক্রমে গৃহীত, এটা এমনি পড়ে নিলে নিও, এটা এত জরুরি কিছু না। জরুরি হচ্ছে লামের উপপাদ্য। এটা এত বিখ্যাত উপপাদ্য যে বলবিদ্যায় এর আসলে এর গুরুত্ব অপরিসীম। সাম্যাবস্থার জন্য লামের উপপাদ্য, লামের উপপাদ্য শুধুমাত্র সাম্যাবস্থার জন্যই হবে। আগে ছবিটা দেখো, একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে 3টা বল 3 দিকে ক্রিয়া করছে, একদিকে পি বল, একদিকে কিউ বল, একদিকে আর বল, বাট এরা একই সমতলের উপর অবস্থিত, ভিন্ন সমতল, 3 ডাইমেনশন না, একই সমতলে, তার মানে 2 ডাইমেনশন। এখন যদি এই ও বিন্দুতে যে বস্তুটি থাকবে, এই বস্তুটির যদি অবস্থান পরিবর্তন না হয়, ও বিন্দুতে যদি অবস্থান পরিবর্তন না হয়, তাহলে আমরা না, লামি বলছেন যে কথা, সেটা হচ্ছে যে কোনো বল পি বল এবং অন্য 2 বলের মধ্যবর্তী কোণের সাইন, এটা ধরো আলফা, তাহলে সাইন আলফা, এদের অনুপাত। তাহলে কোন বল নিলাম, পি বল যখন নিলাম, তার সাথে অনুপাত করার জন্য আমি আরেকটা নিচ্ছি কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ সাইন আলফা। ঠিক একইভাবে যখন কিউ বল নিব, তখন বাকি 2 বলের মধ্যবর্তী কোণের সাইন কি হবে, এটা যদি বিটা হয় তাহলে সাইন বিটা, এবং এরপরে যদি আর বল নেই তাহলে এটা হয়তো গামা। এই অনুপাতগুলো প্রত্যেকটা অনুপাত সমান হবে, যে কোনো বল নিব তার অন্য 2 বলের মধ্যবর্তী কোণের সাইন নিব, যে অনুপাত হবে দ্বিতীয় বলের জন্য সেই অনুপাত হবে, তৃতীয় বলের জন্য সেই অনুপাত হবে, অনুপাত সমান হবে, তার মানে অনুপাত সমান হবে এই কথাটাও বলতে পারি, আর সরাসরি সমানুপাতিক হবে এই কথাটাও বলতে পারি। তাহলে আমরা সরাসরি যদি বলি, বিষয়টা হবে কোন বিন্দুতে, ভালো করে দেখো, এটা আমি একবার বলবো তারপরে মুখস্থ বলতে হবে এই একটা লাইন। কোন বিন্দুতে মানে ও বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর, ও এক্স রেখা, ও ওয়াই রেখা, ও জেড রেখা, ভিন্ন ভিন্ন রেখা বরাবর 3টি সমতলীয় বল সাম্য অবস্থায় থাকে। এই শব্দগুলো বাদ গেলে হবে না। বিন্দুতে হয়তো বললে 3টি রেখা বরাবর বা ভিন্ন ভিন্ন রেখা বরাবর 3টি সমতলীয় বল, সমতলীয় কথাটা যেন বাদ যায়, সাম্য অবস্থায় থাকলে। তুমি বললে সমতলীয় বল ক্রিয়ারত থাকলে, হবে না, সাম্য অবস্থায় থাকলে, তার মানে লব্ধি শূন্য হলে। তাহলে প্রত্যেকটি বলের মান, তুমি প্রত্যেকটি কথাটা বললে না, তাহলে হবে না। তুমি বললে বলের মান অপর 2টি বলের ক্রিয়ারেখার মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। এই সাইন শব্দটা বহু জন দেয় না, অন্তর্গত কোণের সমানুপাতিক। কোন বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত 3টি সমতলীয় বল সাম্যাবস্থায় থাকবে, ভিন্ন ভিন্ন রেখা বাদ যায়, সমতলীয় বাদ যায়, সাম্য অবস্থা কখনো বাদ যায়, প্রত্যেকটি কেউ কেউ বাদ দেয়, খুব কম। অপর 2টি অন্তর্গত কোণের সাইন, এই সাইন শব্দটা প্রায় বাদ যায়, এর সমানুপাতিক হবে। কেউ কি বলতে পারবে এই মুহূর্তে না দেখে?
চেষ্টা করতে পারি, কিন্তু স্যার না হলে তো আপনি করবেন না। কি করবেন? জি স্যার। কি করবেনি বলো, না হলে আমি কি করি? হুম, স্যার ওই যে আগের বেলায় যেটা বলেছেন সেটা বলবেন। সেটা তোমাকে আমি এই একবারই বলেছি, অন্যদের বহুবার বলেছি। বলো, তোমাকে আগে কোনোদিন বলেছি? না, তা বলেননি। এই তো, তাহলে তাও তো কত উপমা ব্যবহার করে বলেছি, অন্যদের তো ডাইরেক্ট বলি। কারো কারো তো মা বাবাকেও বলেছি। হায় হায়। হয়েছে কারো? আর কারো? স্যার ট্রাই করতে পারি। আরেকটা জিনিস খেয়াল করবা, তুমি নতুন জিনিস না পারলে আমি সাধারণত কিছু বলি না। যেটা তোমার আগে থেকে জানা জিনিস, তুমি সময় মতো সুযোগ মতো মানে এখনই ক্লিয়ার করে বলতে পারছো না, সাধারণত সেই ক্ষেত্রে বলি। তোমরা এটা খেয়াল করো না, পার্থক্যটা ধরো না। এটা তো কেবল পড়াচ্ছি, এটা তো না হতেই পারে, এখন হতে হবে এমন কোনো কথা নেই। পারা জিনিস পারি না সেই এটা এখন যে পারবে না সে সব থেকে ভালো স্টুডেন্ট, আর যে পারবে সে তো মুখস্থ করে। পারবে না কে? বলের স্যার বলছে বলের সাইন সূত্র আর এটা তো একই না? এই তো, আমি এ পর্যন্ত এখনো যাইনি। ওখানে একটা ত্রিভুজ ছিল, একটা ত্রিভুজের বাহু ছিল, ত্রিভুজ সূত্রে ছিল ত্রিভুজের বাহু। ওখানে বল তুমি কোথায় পেলে? সাম্য অবস্থা কোথায় পেলে? বল না থাকলে সাম্য অবস্থারও প্রশ্ন নেই, ছিল নাকি? এখানে পার্থক্য তো সাম্য অবস্থা, তাই না? আগের সবগুলোর থেকে আগে যে আমরা ত্রিভুজের সাইন সূত্র শিখেছিলাম, সেখানে কি কোনো বলের প্রশ্ন ছিল নাকি? না স্যার, ছিল না। মানে তো আমরা বাহু আর কোণ। বাহু আর কোণ, বাহুর দৈর্ঘ্য আর কোণের সাইন। এখন বাহুর দৈর্ঘ্য না, এখন বল, এবং তিনটা বল একই বিন্দুতে একই সমতলে ভিন্ন ভিন্ন দিক বরাবর ক্রিয়ারত, এই শর্ত সাপেক্ষে। যাই হোক, এখন প্রমাণটা দেখি। প্রমাণটা খুবই সোজা। প্রথম কথা হচ্ছে লব্ধি শূন্য, সাম্য অবস্থায় আছে বলে লব্ধি শূন্য। আর দিয়ে ক্রস গুণ করেছে উভয় পক্ষে, কিন্তু ডাইন পাশেরটা লেখেনি কারণ এটা শূন্য হয়ে যায়। এটার সাথে ক্রস আর, এখানে ভেক্টর ব্যবহার করবা সবাই, হ্যাঁ, মোটা করে দিয়েছে এরা। এখন আর ক্রস আলাদা করে দিয়েছে, আর ক্রস পি, আর ক্রস কিউ। এখানে যদি তুমি আর এদিক ওদিক দাও, অর্থাৎ আর কে যদি ডান দিক দিয়ে প্রথমে শুরু করো, তাহলে সবসময় ডান দিকে থাকবে। আর এখানে বাম দিকে ছিল বলে এরা বাম দিকে দিয়েছে আর। তুমি যদি হঠাৎ করে চেঞ্জ করে ফেলো ভেক্টর অনুযায়ী, সাথে সাথে স্যারও চেঞ্জ করে শূন্য দিয়ে দিবেন। তাহলে আর ক্রস পিটা ঠিক থাকলো, আর ক্রস কিউ কে উল্টায় দিয়ে এখানে মাইনাস করে দিল, আর এপাশে আর ক্রস আর শূন্য হবে। আর ক্রস আর শূন্য হবে কেন? কারণ হচ্ছে এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, সাইন 0 এর মান 0। এখন উভয় এইটাকে এই সাইডে নিয়ে মডুলাস নেওয়া হলো। মডুলাস নিলে তোমরা জানো মডুলাসের মান ওই যে আর কেউ সাইন থিটা ইন্টু এন লেখে, কেউ ইটা লেখে, যা খুশি লেখে। আসলে মূলত স্ট্যান্ডার্ড হচ্ছে ইটা, এখানে এন লেখা একই রকম দেখতে। এটা তো মনে আছে তো নাকি? এ ক্রস বি এর মডুলাস ইকুয়াল টু এ বি কস থিটা, মনে আছে না? ইন্টু, জি স্যার। কি করে মনে আছে? আমি বলছি এ ক্রস বি ইকুয়াল টু এ বি কস থিটা, তাহলে কি করে মনে থাকলো? এটা কি কস? ক্রস থাকলে ও এবি সাইন থেটা, সাইন থেটা। ব্যাপার না। তো সাইন থিটা, আচ্ছা, এর পরের লাইনে কি হলো? এই লাইন থেকে এই লাইনে বি পাশ থেকে এন চলে গেল। কে বলতে পারবে? বলবিদ্যা পড়তে গেলেই চেহারা বের হয়ে যাবে, বুঝতে পেরেছো? কারণ সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস সব এখানে ব্যবহার করা হয়েছে। তোমার থলিতে কি আছে সেটার প্রমাণ হবে বলবিদ্যা পড়ার সময়। উভয় পক্ষ থেকে এন চলে গেল, একক বল চলে গেল নাকি?
কি কে বলবে? হ্যাঁ, স্যার মডুলাস চলে গেছে পুলিশ তাই? মডুলাস চলে গেছে? মডুলাস দিলাম জোর করে, আবার চলে গেল মডুলাস। কেউ বলতে পারবে না? জুম বোধহয় ভুলে গেছে আজকে নাকি? আমি তো দেখছি সময় দেখছি যে এক সেশনের বেশি হয়ে গেল। ব্যাপার কি? বোনাস দিছে নাকি? খেয়াল করে। সব প্রাইভেটে এরকম দেখলাম, সকালেও আজকে লিমিট ছিল না। আচ্ছা, যাক ভালো। তাহলে আসলে এন বা একক বলের মডুলাস মনে আছে? রুটের এই যে এক্স অক্ষ বরাবর 0² প্লাস ওয়াই অক্ষ বরাবর 0² প্লাস, এটা যদি জেড অক্ষ হয় তাহলে এটা 1², তার মানে এটা 1। মনে পড়ে? মডুলাস অফ এ এটা ছিল √x² প্লাস ay² প্লাস az²। যেহেতু এটা একক ভেক্টর তাই এটা হচ্ছে জেড অক্ষ বরাবর ধরলে এটা 1, আর এক্স আর ওয়াই এর মান নেই, সেগুলো শূন্য। ওখানে অবশ্য আই জে কে লেখা হতো, এখানে তুমি কেস জায়গায় এন হিসাব করো তাহলেই হলো। যেহেতু এটা এন হয়ে গেল, ভেক্টরটা যখন চলে গেল তখন মডুলাস এখন তুমি তুলে দিতে পারো। ভেক্টর যখন নাই তখন আর মডুলাসের সমস্যাটি নাই। তারপরের অংশ তো এটা হলো, তারপরে আর সমস্যা নাই। দেখো তো বোঝো কিনা, কোনো সমস্যা আছে কিনা? হলো? কেউ কিছু বলে না? স্যার বুঝেছি তো। হ্যাঁ, সেটাও তো দু একজন বললে আমি বুঝি যে না কিছু, কিন্তু চুপ থাকলে মনে হয় যে কেউ কিছু বোঝেনি। এটা সোজাই ছিল। বুঝেছি। বিকল্প প্রমাণ আছে, জ্যামিতিক প্রমাণে লেখালেখি বেশি, আমরা ওদিকে যেতে চাচ্ছি না। তো একটা ছোট্ট উদাহরণ আছে। উদাহরণটা হলো পি কিউ আর তিনটি বল এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও হতে, পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, লম্বকেন্দ্র, ভর কেন্দ্র। যারা যারা অলরেডি গুলে খেয়ে ফেলেছো তারা আবার ওইগুলো একটু দেখে নিও। আমি তো বারবার বলেছিলাম এটা কাজে লাগবে, এখনই এই সব জায়গায় কাজে লাগবে। তাহলে পরিকেন্দ্র, পরিবৃত্তের কেন্দ্র, সীমানা বৃত্তের কেন্দ্র, চারিপাশ দিয়ে যায় সেই বৃত্তের কেন্দ্র। কি করে হয় এটা? লম্ব সমদ্বিখণ্ড, লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু ত্রয় গুলো যেখানে ছেদ করে সেই বিন্দু, যদিও দুটোও একই হয়। তো তার মানে ও বিন্দুতে ও এ, ও বি, ও সি বরাবর তিনটা বল ক্রিয়াশীল। ওটা হচ্ছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র। সুতরাং আমরা বলতেই পারি ও এ, ও বি, ও সি। আচ্ছা, তাহলে পি বাই লামির উপপাদ্য অনুযায়ী পি বল বাই সাইন বি ও সি, অন্য দুই বলের মধ্যবর্তী কোণ। কিউ বল সাইন সি ও এ, আর বল সাইন এ ও বি, এদের অনুপাত সমান হবে লামির উপপাদ্য অনুসারে, তাই তো? শেষ লাইনটা কি করে হলো? এটা বলছিল যে পরিকেন্দ্র,
তাহলে এটা কেন্দ্রস্থ কোণ। ওই যে স্যার ওই যে বৃত্তের একটা প্রমাণ ছিল না যে হ্যাঁ, বৃত্তস্থ কোণ অন্তস্থ কোণ এইটা দিয়ে ওই যে কেন্দ্রস্থ কোণ অন্তস্থ বৃত্তস্থ কোণ, কোণের দ্বিগুণ। হ্যাঁ এটা। বৃত্তস্থ কোণ কাকে বলে? স্যার বৃত্তের অন্তর্লিখিত কোণকে? হ্যাঁ, ইরানি আরেকবার বলো। স্যার বললাম বৃত্তে অন্তর্লিখিত কোণকে বৃত্তস্থ কোণ বলে। অন্তর্লিখিত কোণকে বৃত্তস্থ কোণ বলে। ইরানে অন্তর্লিখিত কোণকে কি বলে? ইরানিস্থ কোণ, এগুলোকে বৃত্তস্থ কোণ। তো আসলে পিটানো দরকার, সামনের পরে না হলে বকাঝকা করে সুবিধা হচ্ছে না। এই তানিম, আসো তুমি। স্যার বৃত্তের দুটি। জি স্যার। কোনো কথা বলো না কেন? মেয়েগুলো তো সব কথা বলতে স্যার বলতে দুইটা চাপ পৃথিবীর সব বৃত্ত দখল যে করে কোনো নিল, আর কোণ তোমরা তো বলে। পিছনে পড়তে পড়তে আর কিছু নাই। ট্রাই করবে এটা? হ্যাঁ, ট্রাই তো করবা। তুমি কি এটা ইয়ে করে রাখছো নাকি? যদি ওইটা আগেই জানা উচিত ছিল। ব্যাসপথে যদি কোনো দুইটা বাহুতে কোনো কোণ উৎপন্ন করে বৃত্তের সাথে স্পর্শ করে। সবই তো হচ্ছে, কিন্তু আমি মানে স্ট্যান্ডার্ড পাচ্ছি না। ব্যাস আর একটা বাহু নিলে হবে না সেটা বৃত্তস্থ কোণ? দুইটা বাহুতে। এটা ব্যাস নিলাম, এটা নিলাম, এটা বৃত্তস্থ কোণ হবে না? বাবারে, তোমরা যে কি পড়াশোনা করো, আমি তো আসলে নাকি আমরাও এরকম করতাম, পরে শিখেছি। আমার তো মাঝে মাঝে এখন ইদানিং ভুল হয়। কিন্তু আমার তো মনে হয় আমি যখন ইন্টারমিডিয়েটে প্রাইভেট পড়াতাম তখন তো স্টুডেন্টদের এগুলো শিখাতাম। ইন্টারে যখন পড়াতাম আমি। তোমরা কি করো? বৃত্তের পরিধির উপরের দুইটা বিন্দু, এটা যদি তৃতীয় কোনো বিন্দুতে যে কোণ তৈরি করবে, মানে দুইটা বিন্দু থেকে অঙ্কিত সরলরেখা ওই পরিধির তৃতীয়, মানে বৃত্তের পরিধির তৃতীয় কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে। পরিধির উপর দুইটা বিন্দু থেকে সরলরেখা টেনে তৃতীয় বিন্দুতে কোণ উৎপন্ন করতে হবে পরিধির উপরে, তখন এটা বৃত্তস্থ কোণ। আর ওই পরিধির উপরে দুইটা বিন্দু যদি কেন্দ্রে কোনো কোণ উৎপন্ন করে তখন কেন্দ্রস্থ কোণ। উপপাদ্য যখন পড়েছিলে তখন কি করেছিলে আসলে? ক্লিয়ার না কেন? কথা তো তোমাদের ঠিকই আছে, তোমরা বোঝো না আমি তা বলি না, কিন্তু আসলে এটা সেটা বলি, আমি তো বুঝি তোমরা বোঝো, কিন্তু বোঝাটা এত অগোছালো যে স্পষ্ট হয় না, এই জন্যই এত কথা বলি, তাই ছাড়া আর কিছু না। এখন কি ঠিক হয়েছে সবার? সবই তো ঠিকই বলছো, জি স্যার। কিন্তু মূল কথাটা তো বলতে হবে যে আসলে ঘটনাটা কি। আচ্ছা, এখানে আরেকটু কাজ করি। একটা হচ্ছে পি বাই সাইন 2a হচ্ছে 2 সাইন a cos a, ঠিক একইভাবে কিউ বাই 2 সাইন b cos b, ঠিক একইভাবে আর বাই 2 সাইন c cos c। এখন 2 2 চলে গেল। এখন আবার ওই ত্রিভুজের সেই সাইন সূত্র আমরা ব্যবহার করব। a বাই সাইন a ইকুয়াল b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c। আমরা জানি এটার মান যদি 2r বা k যা খুশি ধরো, তাহলে এখান থেকে সাইন এর মান হবে a বাই k। এই মানগুলো যদি এখানে বসায় দাও তাহলে যেটা দাঁড়ায় p বাই a বাই k ইন্টু cos a, q বাই b বাই k ইন্টু cos b,
r বাই c বাই k ইন্টু cos c। কে কে চলে যাক, চলে গেলে যে ঘটনাটি ঘটে সেটি হলো ওই গেল, এটা কত নম্বরে আছে, কিরে কোথায় আছে, কোথাও দেখো কোথায় আছে, নাকি উদাহরণেই আছে আবার। কোথায় আছে সেটা পরে দেখবো, ওখানে আছে কি নেই বইতে আমার তো মনে নেই। এটা হয় আর কি, এখান থেকে এটা বললাম পি বাই এ কজ এ কিউ বাই বি কজ বি, বা এখান থেকে আরেকটা হয় এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বর্গ করে করে হয়, সেটা থাকতে পারে, যা হয় হবে সেটা পরে দেখা যাবে। এটা হলো কথা। এখন লামির উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞা, তাহলে বিপরীত প্রতিজ্ঞাটা কি হবে, থিওরিটা কি হবে? এখান থেকে মূল প্রতিজ্ঞা থেকে বলো, কোন বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত তিনটি সমতলীয় বল সাম্যাবস্থায় থাকলে তাদের প্রত্যেকটি বলের মান অপর দুটি বলের ক্রিয়ারেখার অন্তর্গত কোণের সমানুপাতিক, সাইনের সমানুপাতিক। তাহলে মূল সম্পর্ক হলো সাম্য অবস্থায় যদি থাকে তাহলে সাইনের সমানুপাতিক। উল্টা যখন বলবো তাহলে এটা উল্টা করে বলবো, সাইনের সমানুপাতিক হলে সাম্য অবস্থায় থাকবে। তার মানে কোনো বিন্দুতে তিনটি ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত তিনটি একতলীয় বল যদি এমন হয় যে এদের যে কোনো একটি এবং অপর দুটির মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক হয় তাহলে বলগুলি সাম্যাবস্থায় থাকবে। বিপরীত প্রতিজ্ঞাটা বুঝতে পেরেছো? আচ্ছা, প্রমাণটা কি করে লিখবা? প্রমাণটা লেখার জন্য তুমি বলবা দেওয়া আছে এইটা, সুতরাং আমরা লিখতে পারি এইটা, আমরা যদি এইটা লিখতে পারি বা এইটা লিখতে পারি, যে কোনোটা লিখতে পারি, সেখান থেকে এইটা, এই লাইনগুলো জাস্ট এইভাবে লিখবা, লিখে চলে আসবা শেষ লাইন এইটা, মানে শেষ লাইন প্রথমে লিখবা, এরপরে উল্টা করে করে লিখবা। অথবা আর একটা কাজ করতে পারো, এই প্রমাণটাই লিখবা কিন্তু এই লাইনটা লিখবা শেষে, তার নিচের লাইনটা লিখবা তার উপরে, তার নিচের লাইনটা লিখবা তার উপরে, প্রমাণটা শেষ। যাই হোক, এটা বিষয় না, উল্টা করে লেখা লাগবে না, তুমি নিজেই লিখতে পারবা। আমি বললাম মজা করার জন্য। ধরতে পেরেছো কথাটা? স্যার আরেকবার বলেন না, একটু নেটওয়ার্কের জন্য শুনতে পাই নাই। কতটুকু শুনতে পাওনি সেটা বলো আগে। কতটুকু শুনতে গত পাওনি? 1 মিনিটে কি বলেছিলাম সেটাই শুনতে পাই না। আচ্ছা, আমি বলেছি যে এটার প্রমাণ লেখার জন্য, থিওরিটা তো বলেছিলাম, শুনেছো? বিপরীত উপপাদ্যটা বলেছিলাম আনিকা? জি স্যার। বিপরীত উপপাদ্যটা শুনেছিল তো, কিভাবে লিখতে হবে? বর্ণনা, বর্ণনা, বর্ণনায় বলেছিলাম যে কোনো বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত যে কোনো তিনটি বলের জন্য একটি বল অন্য দুটি বলের মধ্যবর্তী কোণে সাইনের সমানুপাতিক হলে এরা সাম্য অবস্থায় থাকবে, এটা বলেছিলাম। এখন বলছি প্রমাণ লেখার সময় তুমি কি করে লিখবা সেটার একটা শর্টকাট বলেছিলাম। আসলে শর্টকাট না, তুমি এমনিই লিখতে পারবা। তুমি মূল লামির উপপাদ্য যখন লিখেছিলে তখন তুমি কি লিখেছিলে? প্রথমে শুরু করেছিলে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0, তাই লিখেছিলে না? তারপরের লাইন কি লিখেছিলে? আর দিয়ে ক্রস গুণন করেছিলে। পরের লাইনটা নিচে না লিখে এখন উপরে লেখো।
আর ক্রস পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 0। তার পরের লাইনটা কি লিখেছিলে? আর কে আলাদা করে দিয়েছিলে, মানে আগের লাইনগুলো নিচে লিখতেছিলে, এখন লাইনগুলো উপরের দিকে লেখো, তাহলে বিপরীত উপপাদ্য প্রমাণ হয়ে যাবে। আমি এটা বলেছিলাম, বা এই একবার দেখলে নিজেরাও লিখতে ইনভার্স অনুযায়ী, তাই তো? হ্যাঁ, ইনভার্স তো, একেবারেই ইনভার্স, কোনো এদিক ওদিক কিছু নাই। আচ্ছা, তাহলে এটা বিপরীত উপপাদ্য গেল। উপপাদ্যের জন্য বাড়ির কাজ হচ্ছে লামির উপপাদ্য 2 বার লিখবা আর বিপরীত উপপাদ্য 1 বার লিখবা, বর্ণনাও 1 বার, প্রমাণও 1 বার। আর লামির উপপাদ্য 2 বার, বর্ণনাও 2 বার, প্রমাণও 2 বার। এই অঙ্কটা করলাম, বিপরীত উপপাদ্য গেল। এই যে বিপরীত উপপাদ্য এখানে আছে, যেভাবেই করো। উপপাদ্য 4 যেটা, এটা পিওর জ্যামিতির জিনিস, সুতরাং আমি এখানে কিছু বলছি না, 4টা নিজেরা দেখবা। এখানে সমতলীয় জোটের সাম্যাবস্থার শর্ত। আচ্ছা, সাম্যাবস্থার শর্ত এটা আসলে প্রমাণ করা লাগবে না। কোনো জড় বস্তুর উপর কার্যরত 3টি সমতলীয় বল সাম্য অবস্থায় থাকলে এরা হয় সমবিন্দু হবে অথবা পরস্পরের সমান্তরাল হবে। আচ্ছা, এটা লামির উপপাদ্যের ব্যতিক্রম সামান্য, যে লামির উপপাদ্যতে আমাদের ছিল একই বিন্দুতে ক্রিয়া করলে তখন লামির উপপাদ্য। এই সাম্যাবস্থা একই বিন্দুতে ক্রিয়া করলেও হতে পারে অথবা 3টা বল সমান্তরাল হলেও হতে পারে। কিরকম? যে সাম্যাবস্থার জন্য মনে করো যে এখানে একটা দণ্ড আছে, দুইজন এদিকে টানছো আর একজন এদিকে টানছে, বড় কেউ একজন, সেক্ষেত্রে সাম্যাবস্থা হতে পারে। তাহলে 3টা বল দিয়ে সাম্যাবস্থার 2টা ক্ষেত্র হতে পারে, এক হচ্ছে লামির জন্য হতে পারে এদিক এদিক এদিক, তখন হচ্ছে এক বিন্দু দিয়ে যায়, তাই এদেরকে বলা হয় সমবিন্দু। সমবিন্দু মানে এক বিন্দুগামী, সমবিন্দু মানে এক বিন্দুগামী। আর একটা সাম্যাবস্থা হতে পারে 3টি বল দ্বারা, এরাও সমতলীয় বল কিন্তু এক বিন্দুতে না, এটা 3 বিন্দুতে ক্রিয়াশীল বা 2 বিন্দুতেও কখনো হতে পারে। 2 বিন্দুতে হলে তখন আবার ভ্রামকের প্রশ্ন আসে, সুতরাং সেটি পরে। এটা হতে পারে, কিন্তু এর থিওরি আছে, এর থিওরি আমরা পরে পড়বো, এখানে শুধু কথাটা বলেছে তাই। এখন দেখো যে আমাদের পরের অংশে চলে যাই। পরের অংশে এখানে একটা অনুপাতের সূত্র আছে, সুতরাং অনুপাতের সূত্র নিয়ে আমরা কথা বলছি না, আমাদের সরাসরি এখানে চলে আসো। এখানে বলছে পি কিউ আর বল 3টি কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর লম্ব দিকে ক্রিয়ারত। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, লম্ব দিকে ক্রিয়ারত হলে কি হয় তোমাদের নিশ্চয়ই মনে আছে, একটু বলে নি। এটা সমকোণ, এটা সমকোণ, সুতরাং এই ও কোণ এবং বি কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। ফলে আমার এফ ও ডি এই কোণটা আমরা শিখেছিলাম পাই মাইনাস পি, এটা কাজে লাগবে। ঠিক একইভাবে আর একটা পাই মাইনাস সি হবে, একটা পাই মাইনাস এ হবে, এই 3টা কোণ। এই মানগুলো আমরা ওখানে শিখেছিলাম, সেইগুলোই এখানে লেখা হয়েছে, সুতরাং এদিকে সব একই। এখন এটা লেখা হয়েছে এখানে খুবই সোজা, এই যে এটার মান পাই মাইনাস এ, পাই মাইনাস বি, পাই মাইনাস সি, সুতরাং সাইন এ, সাইন বি, সাইন সি। এই পর্যন্তও কখনো প্রমাণটা থাকতে পারে, প্রমাণটা এই পর্যন্তও থাকতে পারে, অথবা এখান থেকে এটাও হতে পারে, এই যে এটা ব্যবহার করে, মানে এটার মান কে ধরে সাইন এ, সাইন বি, সাইন সি এর মান আমি ওখানে যেমন দেখাচ্ছিলাম সেই রকম। তাহলে আমরা একটা দেখলাম পরিকেন্দ্র দিয়ে গেলে কি হয়, এখন দেখলাম লম্ব কেন্দ্র দিয়ে গেলে কি হয়, এরপরে আমরা দেখবো এখন অন্তকেন্দ্র দিয়ে গেলে কি হয়। সব একই ঘটনা, একই, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র।
এবার অন্তঃকেন্দ্র দিয়ে গেলে কি হয় নিশ্চয়ই তোমাদের মনে আছে, এই বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি বা বিআইসি ইকুয়াল টু 90 প্লাস হাফ এ, 90 প্লাস হাফ এ, সেগুলো সব একই, ওই পি এর নিচে যেটা ছিল, কিউ এর নিচে যেটা ছিল, আর এর নিচে একই কোণ ছিল। তাহলে 90 প্লাস হাফ এ, এখান থেকে কজ এ, এগুলো হয়েছে। 7 নম্বর একটু ব্যতিক্রমী, দুইটা ক্ষেত্র ধরা হয়েছে। 7 নম্বর এখনই আজকে শুধু বাড়িতে একটু দেখতে দিচ্ছি, তোমরা একটু দেখবা, এটা নিয়ে বেশি ইয়ে করা লাগবে না, দেখবা বোঝো কিনা। কিন্তু তোমাদের অন্য যেগুলো দিচ্ছি ওগুলো কিন্তু তোমার ফাইনাল করে ফেলতে হবে। ফাইনাল করা মানে ওটা যেন তুমি লিখতে পারো, একবার তো মিনিমাম করবাই। আর 7 নম্বরটা শুধু দেখতে দিচ্ছি, যে দেখা মানে তুমি বই খুলে দেখবা, আর অন্যগুলো যেগুলো এসব বলবো না সেগুলো তোমাকে একবার ফাইনাল করে ফেলতে হবে। তার মানে তুমি মনে করো আমি তোমাকে লিখতে দিব, তখনই লিখে দেখাতে হবে। 7, 8, 9 এগুলোতে যাচ্ছি না, 7, 8, 9 যাচ্ছি না, বাট 10 নম্বরটা দেখবা, করবা। 10 নম্বরটা আমি কিছু বলবো না, এটা নিজেরাই করবো। দুইভাবে আছে, যেভাবে তোমার সুবিধা হয়। দ্বিতীয়টা অনেকের ভালো লাগতে পারে, দেখে নিও। দ্বিতীয়টার সাথে আগেরটার সম্পর্ক আছে। আর 2 এর ট্রাই করবা, 1, 2, 1, 2, 3, এই তিনটা বাড়ির কাজ। তাহলে অনুশীলনের বাড়ির কাজ হচ্ছে 2 এর 1, 2, 3। ও 1 এর 8 নম্বর একটা পড়ছে, সালে পড়ছে দেখছি, এটা ট্রাই করতে পারো। বাট ওইগুলো এখানে 10 আছে। স্যার 1 এর 8টা দেন, স্ক্রিনশট নিয়ে নি, আমাদের বইয়ে নাই। জি স্যার হয়েছে। আর এখানে উদাহরণ 10 ছিল, আর ছিল 6, 5, 6, আর ওই যে থিওরি লামির উপপাদ্য, বলের ত্রিভুজ সূত্র আছে, সাম্য অবস্থার জন্য বলের ত্রিভুজ সূত্র, লামির উপপাদ্য। এটা খুবই সোজা হবে, তোমার পড়ার জন্য খুব বেশি ঝামেলা হবে না। এই হলো তোমার বাড়ির কাজ, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। সুতরাং তাহলে আজকে এই পর্যন্তই। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আগামীকালও বিকেলে আমার সময় নেই, যদি সকালে সময় থাকে তাহলে পড়তে হবে, তা না হলে পড়া হবে না। স্যার সকালে 10টার দিকে সময় আছে, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা। স্যার 10টা 15 দিকে দিতে পারেন, কারণ আমাদের 10টা পর্যন্ত প্রাইভেট। আচ্ছা ঠিক আছে, 10টা 15 শুরু করবো, বাট 10টা টাইম, 10টা একটু ইয়েতে লিখে আচ্ছা দাও। সমস্যা নেই। তাহলে রেকর্ডিংটা দিয়েন, আমার তো টাইম হবে না। টাইম হবে না কেন? আবার 10টায় কি পড়া? আরে কত পড়ারে থাকে। ঠিক আছে, আমরা 10টায় পড়ি। আসলে এই কয়েকদিন রেকর্ডিং দিই না এই কারণে যে রেকর্ডিং দেওয়ার মতো এরকম করে তো পড়ানো কিছু না, একটু ছাড়া ছাড়া পড়াই, এই জন্য রেকর্ডিং ইয়ে করে দেওয়া হয় না। আবার ওটার আবার একটু এডিট করতে হয়, এমনি সাইজটা 1 GB হয়। আমি দেখবা যখন রেকর্ডিং করি, ওটা যখন আপলোড করি তখন 100 মেগাবাইট বা তার কম থাকে। তোমাদের এই জন্যই আসলে দেওয়া হয় না। পর না কয়েকবার বলেছে, কিন্তু আসলে আমার হাতে সময় ছিল না, আমি বিভিন্ন ঝামেলায় ছিলাম, দিতে পারিনি কোন রেকর্ডিংটা। আজকে তো সে নেই, যাই হোক গ্রুপে দিয়ে দাও, 10টায় পড়া, আর ওই রেকর্ডিংটা দিয়ে দিব। স্যার এইচডব্লিউ যদি 10টার মধ্যে না দিতে পারি বকেন না, 7 দিনের মধ্যে দিয়ে দিব। 10টার ভিতর না দিতে পারো, কিছু তো অংশ পারবা। তা পারবো স্যার। কিছু অংশ তখন আমাকে দেখাই দিও,
যে হ্যাঁ আমি এইটুকু আচ্ছা করেছি, স্যার। বাকিটা করে দিই। আর একটু বকলে কি হয়, চেষ্টা করবো স্যার 10টার মধ্যে না কমপ্লিট একটু করার চেষ্টা তোমার করবো। এই যে বকলে কি হয়, এখন এই ইন্টারে একটু কিছু হয়, গায়ের উপর লাগে, এরপরে চামড়া আস্তে আস্তে গন্ডারের হয়ে যায়, তখন আর কিছু হয় না। আর আরো একটু বড় হয়ে গেলে তখন মনে হয় স্যার কিছুই বকা বলে না শুনতে কেন। ভালো লাগে, ছোট থেকেই বকা শুনি। না আর একটু বড় হয়ে গেলে তখন বলে কিছুই বলে না কেন। এখনই দেখবা মনে হয় যে স্কুল থেকে একটু ছাড়া ছাড়া ভাব হয়ে মাঝে মাঝে গোপনে মনে হয় যে কিছু বলে না কেন, বাড়ি থেকে কিছু বলে না, স্যাররা অনেকে কিছু বলে না। স্যার বাড়ি থেকে বলবে না কেন? বাড়ি থেকে বলে তো। না অনেক ক্ষেত্রে আছে, সবার জন্য তো একই আমার রকম। বলে না কিছু। তুমি গুড স্টুডেন্ট, তুমি তো আমাদের দলের বাইরে। না স্যার, না স্যার, মানে পড়াশোনা করলেও কিছু বলে না, না করলেও কিছু বলে না। তবে যেদিন পড়াশোনা করি না সেদিন একটু গম্ভীর গম্ভীর ভাব, কথা টথা বলে না কেউ, তাই। যাক, ব্যাপার না। যাই হোক, যখন ডাক্তার ইঞ্জিনিয়ার হবা তখন তোমাদের কাছে কখনো গেলে এটা শোধ তুলে নিও যে বকা দিতেন, এখন মজা দেখাই, এটার ভুল ওষুধ দিয়ে দিব। হ্যাঁ স্যার, কি যে বলেন। আরে আমি তো সবসময় মজা করে বলি, আমি কি সিরিয়াসলি বলি না। ঠিক আছে, যাই হোক, ওই কথা একটাই, যা হবা ভালো করে হও। চোর হলে ভালো চোর হও, ডাকাত হলে ভালো ডাকাত হও, ডাক্তার হলে ভালো ডাক্তার হও, সাবরিনার মতো হও, এরকম হও। আর কাউকে পেলেন না স্যার? না সে তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এ বিষয়ে কোনো সন্দেহ আছে তোমাদের? না স্যার, এটা মানতে রাজি আছি, অনেক ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ছিল। স্টুডেন্ট, ডাক্তার হিসেবেও সে খুব একটা খারাপ না বোধহয়, কোনো দিক দিয়েই খারাপ না, তার আইডিওলজি একরকম আর একজনের আইডিওলজি আর একরকম। যাই হোক, চক্রে পড়ে গেলে মানুষ হয়তো অন্যরকম হয়। কিন্তু একটা জিনিস মনে রাখবা, যত আমাদের ডাক্তাররা মিসবিহেভ করবে তত ডাক্তারের, যেমন ধরো এখন সাধারণ ডাক্তারদের কয় টাকা ইনকাম, সাধারণ এমবিবিএস ডাক্তারের কয় টাকা ইনকাম, চাকরি বাকরি পেলে কিছু পেলে হলো, না হলে কয়জন রোগী পায় আর কয়জন বেশি পায়, এর মূল কারণ হচ্ছে ওইটাই, ডাক্তার ভালো কিন্তু আমাদের আচরণগত সমস্যা আছে। কিন্তু এটা ডাক্তারদের আছে তাই না, অন্যদেরও আছে। কিন্তু এখানে সুযোগ আছে, ভারতে গেলে আরো কম টাকায় চিকিৎসা হওয়া যায়, এখানে যে খরচ হয় তার থেকে কম খরচ হয়, কারণ ওই যে ফি বাদে যেটা, ওইটাই তো বড় সমস্যা। আমাদের বন্ধু বান্ধবের কাছে গেলেও 4,000 টাকার টেস্ট দিয়ে দেয়, তারপরে কনসিডার করে 30%, তাও তো 20% থাকে ওর। ওই জন্যই আর কি বাইরে চলে যায়, টাকাগুলো সব বাইরে যায়। যাই হোক, ভালো মানুষ না হলে কোনো কিছুতেই কিছু হবে না, এটা হলো আসল কথা। জ্ঞান দেয়া বন্ধ করে দেই, তোমরা ভালো থাকো, আজকে কালকে আবার দেখা হবে।